হুল দিবস স্মরণে যে অনুষ্ঠানের আয়োজন করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রিজার্ভেশন সেল, রুসা, সেই অনুষ্ঠান আমরা শুরু করছি। প্রথাগতভাবে শিল্পীরা প্রসেশন করে বাইরে থেকে আসছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় অধ্যাপক আশুতোষ ঘোষ, রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাশিস দাস। মঞ্চে ডেকে নেব আজকের অতিথি ডক্টর অমিত কিস্কু মহাশয়কে এবং ডক্টর সুবোধ হাঁসদা মহাশয়কে। আমাদের বিশ্ববিদ্যালয়ের মিউজিক অ্যান্ড পারফর্মিং আর্টস বিভাগের ছাত্রছাত্রীদের তারা আজকের অনুষ্ঠানের সূচনা করবেন বন্দে মাতরম এবং বিশ্ববিদ্যালয়ের যে গানটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেইটি গেয়ে।
যাত্রী চলো দিন রাত্রি করো অমৃত লোক পথ অনুসন্ধান চলো চলো যাত্রী চলো দিন রাত্রি করো অমৃত লোক পথ অনুসন্ধান জড়তা তামস অতীর্ণ ক্লান্তি জয় করো দীর্ঘ বিদীর্ণ দিগন্তে অপরাজিত চিত্তে মৃত্যু করণ তীর্থে করো স্নান শুভ কর্ম পথে ধরণীর ভয়তা সব দুর্বল সংশয় হোক অবসান শুভ কর্ম পথে ধরণীর ভয়গান শুভ কর্ম পথে ধরণীর ভয়গান। অনেক ধন্যবাদ এরকম অপূর্ব সঙ্গীত এবং সঙ্গতের জন্য। এরপরে আমরা আমাদের আজকের অভ্যাগতদের অনুরোধ জানাবো গাছে জলদান করে এবং সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ, রেজিস্ট্রার অধ্যাপক দেবাশিস দাস, আমাদের আজকের দুজন অতিথি ডক্টর অমিত কিস্কু এবং ডক্টর সুবোধ হাঁসদা, তাদের প্রথমে অনুরোধ জানাবো গাছে জলদান এবং প্রতিকৃতিতে মাল্যদান করে আজকের অনুষ্ঠানের সূচনা করার। এরপর আমরা আজকের অতিথি এবং অভ্যাগতদের বরণ করে নেব। অ্যানথ্রোপোলজি বিভাগের অধ্যাপক এবং ডেপুটি রেজিস্ট্রার শুভময় কিস্কু মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানায় আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আশুতোষ ঘোষ মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য। এরপর আমাদের ডেপুটি রেজিস্ট্রার জ্যোতির্ময় রায়কে মঞ্চে ডেকে নেব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাশিস দাসকে সংবর্ধনা জানানোর জন্য। অধ্যাপক অমিত কিস্কু মহাশয়কে সংবর্ধনা জানাবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ মহাশয়। ডক্টর সুবোধ হাঁসদাকে বরণ করে নেবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাশিস দাস। আঠারোশো 1855 এই হুল বিদ্রোহ ভারতবর্ষের প্রথম সুসংবদ্ধ আন্দোলন, প্রতিরোধের আন্দোলন। যদিও 1766 চুয়ার বিদ্রোহ কিংবা তারও পরে সন্ন্যাসী বিদ্রোহের কথা এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, তবুও এই 1855 হুল বিদ্রোহ যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রতিঘাত করেছিল তা পরবর্তীতে, বিশেষ করে তার ঠিক 2 বছর পরেই ঘটে যাওয়া সিপাহী বিদ্রোহকে সামগ্রিকভাবে ভারতের জাতীয়তাবাদের আন্দোলনগুলিকে প্রভাবিত করেছিল। এখানে আমন্ত্রণ জানাই আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপাচার্য মাননীয় আশুতোষ ঘোষ মহাশয়কে তার বক্তব্য পেশ করার জন্য। গুড আফটারনুন। আমার খুব বেশি কিছু বলার নেই। আপনারা এই ব্যাপারে যারা গবেষক বা যারা পড়াশোনা করেন এটা নিয়ে অনেক, তারা যদি কিছু বলেন আমার মনে হয় আমার থেকে অনেক ভালো বলবেন। তবে আমি উপাচার্য হিসেবে দু একটা কথা শুধু বলে দিই যে আমাদের যেটা হয় আর কি, আপনারা যদি দেখেন যে সমগ্র মানব সভ্যতা যেভাবে আস্তে আস্তে বিবর্তিত হয়েছে, প্রথমে কি ছিল, অনেকগুলো ছোট 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 গোষ্ঠী ছিল। এবারে যেটা হয়, বিভিন্ন গোষ্ঠীদের মধ্যে সংঘর্ষ হতে হতে এক একটা করে বড় গোষ্ঠী তৈরি হয়। এরকম সেরকমভাবেই আস্তে আস্তে দেশ তৈরি হয়েছে। আমরা যদি দেখি আস্তে আস্তে এইভাবে তার একটা বিবর্তন হয়েছে।
এই ভারতবর্ষের যে সভ্যতা সেটা তো বহু দিনের সভ্যতা। ভারতবর্ষে আমরা যদি সেই হরপ্পা মহেঞ্জোদারো থেকে শুরু করে আমরা যদি দক্ষিণ ভারতের সভ্যতা দেখি, সেই সভ্যতাগুলো কিন্তু মানে অনেক পুরনো, কিন্তু তার ইতিহাস হয়তো সেইভাবে লিপিবদ্ধ আছে কি না আমি জানি না। তার কারণ যারা ঐতিহাসিক বেশিরভাগই আমরা তো ইউরোপীয় ইতিহাসের ওপরে বা ঐতিহাসিকদের ওপরেই বেশি বিশ্বাস করে থাকি, এবং তারা যেটা লিখেছে সেটাই আমরা সবসময়তে দেখে থাকি যে কোনো ইতিহাসের এই জায়গাটায়। তা সেই ইউরোপীয় ইতিহাসে যেটার আমি একটা জায়গায় পড়েছিলাম, একজন খুব বড় দার্শনিক যার মতাদর্শে অনেকেই বিশ্বাস করেন, আমাদের দেশেও বিশ্বাস করেন, তিনি একটা জায়গাতে লিখেছিলেন যে ভারতবর্ষ কিন্তু সভ্য হয়েছিল, ব্রিটিশরা অধিকার করেছিল এবং সেখানে ইউরোপীয় শিক্ষা পেয়ে তবেই কিন্তু ভারতীয়রা শিক্ষিত হয়েছিল। তিনি এই অভিমতটা ব্যক্ত করেন এবং আমাদের দেশে অনেক লোকও সেটা বিশ্বাস করে। তা আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা দেখুন নিশ্চয়ই ইউরোপ থেকে বেশ কিছু মানুষজন এসছেন, যারা পণ্ডিত মানুষজন এসছেন, যারা ভারতবর্ষের যাতে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ভারতবর্ষের যাতে মানে ইউরোপীয় শিক্ষায় ভারতীয়রা যাতে শিক্ষিত হয়ে উঠতে পারে তার জন্য সত্যিকারের যে আন্তরিক চেষ্টা, সেই চেষ্টা করেছেন, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং সেই শিক্ষা ব্যবস্থাই আমাদের দেশে প্রচলিত হয়েছে, সেটাও একেবারে সত্যি কথা। কিন্তু আমরা যদি দেখি যে এই যে ধরুন যেটা কলোনিয়াল যে কান্ট্রিগুলো একটা কলোনি স্থাপন করছে, কলোনি স্থাপন যখন করে তার কিন্তু উদ্দেশ্য এই নয় যে সেইখানে যারা রয়েছে তাদেরকে আমরা শিক্ষিত করে তুলব। কলোনি যখন তৈরি হয় তখন হচ্ছে যে সেইখান থেকে আমি কত অর্থ, তাদের ধন সম্পদ কতটা নিয়ে আমার দেশে নিয়ে চলে আসতে পারবো, এটাই কিন্তু কলোনির মূল কথা। এবং এইটা আপনারা যদি দেখেন একেবারে সেই আমেরিকার থেকে শুরু করে সমগ্র এশিয়াতে যখন ইউরোপীয়রা যখন খুব বেশি শক্তিশালী হয়ে উঠেছিলেন, ইউরোপীয় বিভিন্ন স্পেন থেকে শুরু করে একেবারে ডাচ, ব্রিটিশ সবাই কিন্তু এক একটা জায়গাকে অধিকার করে সেখানকার যত ধন সম্পদ সেটাকে নিজেদের দেশে নিয়ে আসা, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এবারে এইটা করতে যেটা প্রথমেই হতো একটা স্বার্থের সংঘাত হতো, স্বার্থের সংঘাতে বেশিরভাগ জনগোষ্ঠী পৃথিবীর থেকে আমরা দেখব হারিয়ে গেছে। বিশেষ করে আমরা যদি উত্তর বা দক্ষিণ আমেরিকাতে দেখি যে সমস্ত জনগোষ্ঠী ছিল তারা কিন্তু এই ইউরোপিয়ানদের সেই সময়তে যারা ছিল তাদের অত্যাচারেই, আমি বলবো তাদের অত্যাচারেই কিন্তু তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। আজ পৃথিবীর বুক থেকে অস্ট্রেলিয়াতেও তাই, এরকম বহু জায়গাতে দেখবো ছোট ছোট জনজাতি তারা কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু ভারতবর্ষ এরকমই একটা দেশ যেখানে ব্রিটিশরা এসেছিল এবং ব্রিটিশরা যখন ভারতীয় প্রত্যেকটা প্রদেশকে আস্তে আস্তে অধিকার করে এটাকে নিজেদের একটা কলোনি বানিয়ে ফেলেছে, কিন্তু ব্রিটিশরা কোনো সময়েতেই পুরোপুরি আমাদের যে সভ্যতা ছিল, আমাদের যে সংস্কৃতি ছিল সেটাকে ধ্বংস করে দিতে পারিনি, সেটাকে নষ্ট করে দিতে পারিনি, সেটা কিন্তু আমরা রেখে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে কি, আমাদের বিভিন্ন সময়ে ইতিহাসে যদি আমরা দেখি যে বিভিন্ন সময়ে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন রাজারা তারা কিন্তু এই ব্রিটিশদের এই যে ইচ্ছেটাকে সেটাকে কিন্তু প্রতিরোধ করে গেছেন। তারই একটা অন্যতম হলো, যেটা একদম আমি বলবো যে সিপাহী বিদ্রোহ আগে যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে হুল বিদ্রোহ। হুল বিদ্রোহ কিন্তু আমি প্রথম সংগঠিত, আমাদের সঞ্চালক মহাশয় যেটা বললেন যে প্রথম সংগঠিত বিদ্রোহ, তার আগেও কিছু কিছু বিদ্রোহ হয়েছে এবং তারপরে একটা সংগঠিত বিদ্রোহ হলে কি হয় না, তারপরে যে বিদ্রোহগুলো সেখান থেকে অনেক শিক্ষা নিতে পারে এবং শিক্ষা নিয়ে তাদের যে বিদ্রোহটাকে, তাদের যে প্রতিবাদটাকে আরও বেশি সুসংগঠিত করতে পারে। অর্থাৎ আমরা যদি দেখি এই যে স্বাধীনতা আন্দোলন, সিপাহী বিদ্রোহ কোনো কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এই সবগুলো ঘটনাই আস্তে 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 যেটা এসে শেষ হয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতায়। কাজেই ভারতবর্ষের স্বাধীনতার আমি যদি বলি প্রথম সংগঠিত বিদ্রোহ কোনটা বা প্রথম সংগঠিত আন্দোলন কোনটা, সেটা কিন্তু হুল বিদ্রোহ হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার প্রথম সংগঠিত আন্দোলন। এই ব্যাপারে আমি আবার বলি, আমার ইতিহাস নিয়ে খুব বেশি পড়াশোনা নেই, কিন্তু যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেন, যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন বা এই ধরনের জিনিস নিয়ে গবেষণা করেন, তারা যদি সত্যিকারের ইতিহাসটা আমাদের জনসমক্ষে তুলে ধরতে পারেন, আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন, যারা আমাদের ছোট ছেলে মেয়ে যারা রয়েছে, তারা যদি আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের সত্যকারের ইতিহাস সেটাকে যদি জানতে পারে, তাহলে সেটা আমাদের জাতির পক্ষে খুবই ভালো হয়। এবং জাতি হিসেবে, কারণ আমাদের এটা মনে করার কোনো কারণ নেই যে আজ আমরা যে জায়গায়
জায়গায় আছি, আর এরকমভাবে বৈদেশিক আক্রমণ হবে না। এরকম বৈদেশিক আক্রমণ, বৈদেশিক আগ্রাসন সেটা কিন্তু হতেই থাকবে। এই পৃথিবীতে মানুষ যতদিন থাকবে, এখনও অন্তত আমার তাই মনে হয় যে মানুষে মানুষে এই যে সংঘাত, সেই সংঘাত বোধহয় চলতেই থাকবে কোনো না কোনোভাবে। কাজে একটা জাতি হিসেবে আমাদের সংস্কৃতি, আমাদের সম্পদ, সমস্ত কিছু আমাদেরই রক্ষা করতে হবে, এবং সেটা জানতে গেলে আমাদের দেশের যে সত্যিকারের ইতিহাস, সেই সত্যিকারের ইতিহাসটা সবাইকে জানতে হবে। এখন মঞ্চে ডেকে নেব আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাশিস দাসকে দু এক কথা বলার জন্য। সবাইকে হুল দিবসের নমস্কার। স্বরাজ আমার জন্মগত অধিকার, স্বাধীনতা আমার জন্মগত অধিকার, কিন্তু সেই অধিকার যদি কেউ কেড়ে নেয় বা খর্ব করতে চায়, আমার জল জঙ্গলের প্রবেশ অধিকার যদি বন্ধ করে দিতে চায়, আমার মা বোনদেরকে যদি অসম্মান করে, আমার আত্মসম্মানকে যদি আঘাত করে, তাহলে আমি কি করব? তাহলে আমি নিশ্চয়ই তার প্রতিবাদ করব। সেই প্রতিবাদের স্ফুলিঙ্গটা যখন একটা আগ্নেয়গিরি থেকে বেরোবে, তখন সেটা হবে আর হুল। সেই হুল বিদ্রোহী হয়েছিল 1855 সালে, এবং সেই হুল বিদ্রোহের স্মরণেই আজকে আমাদের এই অনুষ্ঠান। কারণ সেই হুল বিদ্রোহের আমাদের অনেক ভারত সন্তান তাদের আত্মত্যাগ, আত্মবলিদান করেছিলেন। তাকে শুধু স্মরণ করা নয়, সেই স্মরণের সঙ্গে সঙ্গে আমরা যে তাদের সেই কেন তারা এই আত্মত্যাগ করেছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন, সেটাকে আমরা আরও পর্যালোচনা করা, এবং আমাদের যে ঐতিহ্য, যে স্বকীয়তা, যে নিজস্বতা, সেটাকে যে খর্ব হচ্ছিল, সেইগুলো আমরা কিভাবে প্রিজার্ভ করতে পারছি, কতটা আমরা সেটাকে রক্ষা করতে পারছি, তারই বোধহয় আমাদের পর্যালোচনা করার সময় এসেছে। তার জন্যই আমরা এই হুল দিবস পালন করছি। আর এই হুল দিবস পালনের মধ্যে দিয়ে কলকাতা ইউনিভার্সিটি একটা নতুন জিনিস তৈরি করতে চাইছে, যে আমাদের ইউনিভার্সিটি শুধুমাত্র পঠন পাঠনের মধ্যেই কিন্তু আমাদের জিনিসটাকে সীমাবদ্ধ রাখতে চাইছি না। আমাদের আরও একটা বড় প্রেক্ষাপট আছে, বৃহত্তর প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে সমাজের সর্বস্তরে আমাদের শিক্ষার আলো পৌঁছে দেওয়া, কীভাবে আমরা সব কিছু সংরক্ষণ করছি সেগুলোকে দেখানো। এবং আজকের এই অনুষ্ঠানটা কিন্তু শুরু হয়েছে সকাল 8টার আগে, 7টার থেকে প্রায় শুরু হয়েছে, কারণ এইটার একটা দীর্ঘ ইতিহাস চলছিল। এবং আমাদের এই ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের রুষা বলে একটা প্রজেক্ট, যে রুষা প্রজেক্টে একটা বড় অংশ আছে, যেটা হচ্ছে সেন্টার ফর পাবলিক হিউম্যানিটিস। সেই সেন্টার ফর পাবলিক হিউম্যানিটিজের অংশটাই পালন করছে আমাদের ডেপুটি রেজিস্ট্রার ডক্টর শুভময় কিস্কু এবং অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের আরেকজন দেবাশিস বাবু, এবং তাদেরই সহযোগিতায় এবং দীপ্তেন্দু চট্টোপাধ্যায়ের সহযোগিতায় আমরা একটা প্রজেক্ট নিয়েছিলাম, যে আমাদের আউটরিচ প্রোগ্রামটাকে আমরা করব এবারে এই হুল দিবসকে পালন করার জন্যেই আমরা সব শ্রেণী, লোধা এবং অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে মানুষদের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের গ্রামে যাই। এবং সেই গ্রামের থেকে আজকে আমরা অনেকগুলো বাচ্চাকে নিয়ে আসতে পেরেছি আমাদের এখানে। তারা সকালবেলা ইন্ডিয়ান মিউজিয়ামের সহযোগিতায় আমরা নিয়ে গিয়েছিলাম তাদেরকে ভিক্টোরিয়া মেমোরিয়ালসে। ভিক্টোরিয়া মেমোরিয়ালস দেখানোর পর তাদেরকে নিয়ে আসা হয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামে তারা একটা আর্ট গ্যালারি শুধু দেখছে না, সেই সঙ্গে তারা একটা ওয়ার্কশপে অংশগ্রহণ করছে। একটু পরে তারা আসবে এবং তারা তাদের নৃত্য পরিবেশন করবে, তাদের গান, তাদের কবিতা পরিবেশন করবে, এবং দেখাবে যে তাদের সেই সাঁওতাল বা ওই শ্রেণীর মানুষের যে স্বকীয়তা, যে জিনিসটা তাদের মধ্যে ছিল, সেটা তারা প্রিজার্ভ করতে পারছে কি না। তাই আমাদের আজকের অনুষ্ঠানটা শুধুমাত্র একটা জাস্ট অনুষ্ঠান নয়, কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের রুষার প্রজেক্টটাকে শুধু বাস্তবায়িত করাই নয়, আমাদের কিভাবে আমরা সাধারণ মানুষের মধ্যে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সব এসেন্সটা ছড়িয়ে দিতে পারি, তার একটা ব্যবস্থা করা। কারণ আমাদের সবার আগে মনে রাখতে হবে, আমাদের ভারতবর্ষের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যটা রাখার জন্যে শুধুমাত্র এক সম্প্রদায় না, সব সম্প্রদায় আমরা এখানে থাকবো। আমাদের সব নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে যখন মিলনমোহন, সেটাকে যেন আমরা পালন করতে পারি। এবং এটাই হবে, যদি আমরা পালন করতে পারি, তবেই আমরা যে বীর শহীদরা আমাদের তাদের স্বকীয়তা বজায় রাখার জন্য তাদের আত্মবলিদান করেছিলেন, সেই বলিদানের আমরা কিছুটা হলেও আমরা দিতে পারবো, ফিরিয়ে দিতে পারবো। এবং আমরা চাই যে এই যে প্রত্যেকটা সম্প্রদায় তার নিজের সংস্কৃতিকে বজায় রাখুক, এবং সেই সংস্কৃতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি এগিয়ে আসবে, এবং এগিয়ে আসছে বলেই হয়তো আমরা আজকের দিনে এই অনুষ্ঠানটা করতে পারছি। এবং এই অনুষ্ঠান করার জন্য যারা আমাদেরকে সহযোগিতা করেছে, তাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা মঞ্চে ডেকে নেব অধ্যাপক অমিত কিস্কু মহাশয়কে।
মঞ্চে উপবিষ্ট মাননীয় উপাচার্য মহাশয়, মাননীয় নিবন্ধক মহাশয়, ডক্টর শুভ দাসদা, এই সভাগৃহে উপস্থিত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, গবেষক গবেষিকাবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীরা এবং অন্য সকলে যারা উপস্থিত আছেন, সবাইকে আমার তরফ থেকে জানাই আজকের এই হুল দিবসের জোহার এবং শুভেচ্ছা। আমি বিশেষভাবে শুভেচ্ছা জানাই কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় সংগ্রহালয়কে এরকম একটা এই হুল দিবস উদযাপনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে দু চার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যখন এই সময়টাতে দাঁড়িয়ে আমি যখন আপনাদের সামনে দু চার কথা বলছি, ঠিক এই মুহূর্তটাতে ঝাড়গ্রামে, আমার গ্রামে আজকে সারাদিন ধরেই এই হুল দিবস উদযাপন হচ্ছে। আচ্ছা, এবার কীভাবে যদি একটু ছোট করে বলি, সেটা হচ্ছে আজকে পুরো গ্রামটাতে সারাদিন ধরে, সারাদিন বলতে সারা সকাল থেকেই কারো বাড়িতে মানে কোনো হাঁড়ি চড়ে না, মানে উনুন ধরানো হয় না, যতক্ষণ না আমাদের ঠিক গ্রামের এন্ট্রান্স, ঠিক ঢোকার মুখটাতেই একটা সিধু কানুর মূর্তি বসানো আছে, তো যতক্ষণ না সেখানে পুজো করা হচ্ছে। আচ্ছা, এবার তো এই আজকের এই দিনটাতে একটা বড় প্রসেশন বেরোয়, যেখানে গ্রামের সবাই পার্টিসিপেট করে, তারপরে ফিরে আসে, যেখানে সিধু কানুর মূর্তি আসে সেখানে সিধু কানুর মূর্তির ওখানে পুজো দেওয়া হয়, তারপরে পুজো দেওয়ার পরই প্রসাদ হিসেবে খিচুড়ি বা অন্য সমস্ত কিছু খাওয়া, এবং সারাদিন ধরে নাচ গান, এই অনুষ্ঠান, এই ব্যাপারটা চলে। তো আমি এই ব্যাপারটা কেন বলছি, কারণ হচ্ছে যে সিধু কানুর মূর্তি বসানো আছে, সেখানে পুজো দেওয়া হচ্ছে। আপনাদের একটু অ্যাটেনশনটা চাইছি, কারণটা হচ্ছে যে আপনি একটু ভেবে দেখুন, সিধু কানু ইনারা হচ্ছেন হিস্টোরিক্যাল ফিগার, বাট এখন সান্তালদের কাছে ওনারা একটা কী বলবো, অনেকটা ভগবানের একটা রূপ নিয়েছেন। তো এই যে এই ট্রান্সফরমেশন, এই ব্যাপারটা কেন? আমার মতে যদি আমরা একটু ইতিহাসটা না জানি, তাহলে এখনকার ধরুন সান্তাল সমাজ, এই ব্যাপারটাকেও বোধহয় ঠিকঠাক করে বোঝা সম্ভব হয় না। আবার এখনকার সান্তাল সমাজটাকে যদি ঠিকঠাক করে না জানি, তো বোধহয় এই হুল দিবস, এই ব্যাপারটাকেও হয়তো ঠিকঠাক করে আমরা বিশ্লেষণও করতে পারি না। তো যাই হোক, আমি বেশিক্ষণ বলতে পারবো না, বাট কারণ আমার নিজেরই ধৈর্য থাকে না বলার, আমি একটু ছোট করেই বলছি। আমি একটু ফোকাস করব যে আচ্ছা, মানে এই আজকের দিনে এই হুল দিবস, এটার গুরুত্বটা কি, আর এই যে হুল মানে সান্তাল হুল যে হয়েছিল, তার মেন বৈশিষ্ট্যগুলো কী ছিল। যদি আমরা একটু ছোট্ট করে ইতিহাসের দিকে তাকাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা যেগুলো হয়তো ইতিহাসবিদরা যারা আছেন ওনারা হয়তো একটু আরও বিশদে বলতে পারবেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখানে আসা, দেন তারপরে লর্ড কর্নওয়ালিস 1793 পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত। তো এই চিরস্থায়ী বন্দোবস্ত, এই ব্যাপারটা মানে এই এখন আমরা যে জঙ্গলমহল বা এই রিজিয়ন যেগুলোকে বুঝি, প্লাস পাশাপাশি ঝাড়খণ্ড, উড়িষ্যা, এইগুলোর কিছু পার্ট, তো এইগুলোতে মানে জমিদারদের অত্যাচারে, বিকজ অফ দিস পার্মানেন্ট সেটেলমেন্ট, জমিদারদের অত্যাচারে সাধারণ মানুষের, বিশেষ করে মানে কৃষিজীবী যারা ছিলেন, ওদের একদমই জীবন প্রায় দুর্বিষহ হয়ে গেছিল। এবার তারপরে নতুন করে তৈরি হয় দামিনিকো, মানে এখন যেটা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ, পাকুড়, গোড্ডা, এই ডিস্ট্রিক্ট, এই রিজিয়নগুলো নিয়ে, বা দুমকার কিছু পার্ট, এই সমস্তগুলো নিয়ে। সান্তালদের
ওই জায়গাগুলোতে ইনভাইট করা হয়। আচ্ছা, এবার তো সান্তালরাও মানে যখন দেখছে যে এই জায়গাগুলোতে অরিজিনালি ওরা যেগুলোতে সেটেলড, মেদিনীপুর, বাঁকুড়া, তারপরে আরও মানে ঝাড়খণ্ড বা উড়িষ্যার কিছু পার্ট, তো সেইগুলো থেকে ওরা মুভ করে দামিনিকো নতুন একটা কিছু আশায়। বাট ওখানেও কম বেশি একই অবস্থা হয়, ধীরে ধীরে আস্তে আস্তে ওখানেও জমিদাররা চলে আসে, সুদখোর মহাজন তারাও চলে আসে। আচ্ছা, এরকম একটা সময়ে সেই সময়টাতে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার রেল লাইন এই সমস্তগুলোর এক্সটেনশন যে এই কাজগুলো ওই সময়টাতে চলছিল, এবং রেলওয়ে কন্ট্রাক্টর, রেলওয়ে স্টাফ তারাও অনেকটা যে সমস্ত মানে দামিনিকোতে সেটেলড যে সমস্ত সান্তালরা যারা কিনা অলরেডি তখন মহাজন আর জমিদারদের পাল্লায় পড়ে প্রায় সর্বশান্ত হয়ে গেছে, তো ওরা অনেকটা তখন লেবারার হিসেবে কাজ করতে বাধ্য হয় এই রেলওয়ে এইগুলোতে। সেখানে মানে যতটুকু আমরা জানি হিস্ট্রিতে বেশ কয়েকজন সান্তাল মহিলাদের মর্যাদাহানি হয়। তারপরে এবার সান্তালরা মানে এটা অনেকটা হুল বিদ্রোহের সূচনা হিসেবে শুরু করা হয়। আমরা মঞ্চে ডেকে নেব ডক্টর সুবোধ হাসদা মহাশয়কে। সানাম কগে হুল জোহার, সবাইকে হুল জোহার। আজকে আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় জাতীয় সংগ্রহালয় যে এমন একটা বিষয় নিয়ে এই আলোচনার একটা সুযোগ করে দিয়েছেন, এবং আমাকে একটু এই সুযোগ দেওয়ার জন্য আমি খুব নিজেকে ধন্য মনে করছি। সত্যি তো জিনিসটা হচ্ছে আজ থেকে 171 বছর পূর্বে ভারতবর্ষের বুকে ঘটে যাওয়া তথাকথিত একটা অর্ধ সভ্য এবং অশিক্ষিত মানুষদের সশস্ত্র সংগ্রাম, আধুনিক অস্ত্রে সজ্জিত ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে শুধুমাত্র তাদের তীর ধনুক টাঙ্গি দিয়ে রক্তক্ষয়ী সংগ্রামে ওনারা ঝাঁপিয়ে পড়েছিলেন। কিসের জন্য, কি দরকার ছিল, এই বিষয়গুলো আমাদের খুব ভাবিয়ে তোলে। যে সময় ভারতবর্ষে ব্রিটিশদেরকে মোটামুটি পুজো করা হচ্ছে, বিভিন্ন রাজারা আত্মসমর্পণ করছেন, উপঢৌকন দিয়ে সুসম্পর্ক বজায় করছেন, ঠিক সেই সময় কিন্তু সাঁওতাল জনগণ ব্রিটিশের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে আন্দোলন করছেন। গুছিয়ে বললে এটা অর্থনীতির বিরুদ্ধে, কেননা আপনারা দেখবেন ভারতবর্ষে প্রাচীনতম অধিবাসী হওয়ার কারণে সাঁওতাল এবং অন্যান্য আদিবাসীরা ওরা কোনো বাইরের দেশের থেকে ভারতবর্ষে অনুপ্রবেশ করেনি। 2-2,500 বছর পূর্ব থেকে ভারতবর্ষে অনুপ্রবেশ ঘটে। বর্তমানে যারা আমরা আর্য গোষ্ঠীর মানুষকে বলি, তাদের পূর্বপুরুষরা কিন্তু খারাপ শোনালেও বলতে হবে অনুপ্রবেশকারী। আর দেশীয় মানুষ যাদেরকে ইন্ডিজিনিয়াস বলা হচ্ছে, যাদেরকে ভারতীয় সংবিধানের 342 ধারা অনুযায়ী শিডিউল ট্রাইব স্ট্যাটাস দেওয়া হয়েছে, তারা কিন্তু এখানকার ভূমিপুত্র। সেই কারণের জন্য জল, জঙ্গল, জমি যে যেখানে যতটা পেরেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষের কাজ করেছেন। আপনারা অবাক হবেন যে ভারতবর্ষে যে কৃষি সভ্যতা, সেটা কিন্তু সাঁওতাল মানুষদের হাত দিয়েই শুরু, এবং তার উল্লেখ আমরা পাই সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্মের ধর্মগ্রন্থ, যেটা মুখে মুখে চলে আসছে, এখন অবশ্য ছাপার অক্ষরেও পাওয়া যায়। কিভাবে চাষবাস করতে হয়, কিভাবে লাঙ্গল তৈরি করতে হয়েছিল, এইগুলো যেমন ধর্মগ্রন্থে আছে, একইভাবে প্রফেসর স্টিফেন ফাঙ্ক দ্য ম্যান অ্যান্ড হিট কালচার বইয়ে পরিষ্কার করে লিখেছেন পৃথিবীর সবথেকে প্রাচীন ধর্ম বা প্রাচীন মানুষ আমরা কাকে বলতে পারি। যখন ইতিহাস লেখা হয়নি সেই সময় থেকে যদি আমরা খুঁজে দেখি,
উনি বলছেন যে তাহলে আমাদের সে শ্রুতির অবলম্বন করতে হবে। শ্রুতির মাধ্যমে যে ধর্মীয় আচার অনুষ্ঠান চলতো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলতো, সেগুলোর শরণাপন্ন হন উনি। এবং এখানে দেখেছেন যে ধর্মগ্রন্থগুলোকে আমরা এখন মানব সভ্যতার অন্যতম একটা মাধ্যম মনে করি, কেননা আমার মনে হয় রিলিজিয়ান ইজ দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ এডুকেশন। যখন প্রথাগত শিক্ষা শুরু হয়নি তখন কিন্তু মানুষের মনের মধ্যে যে অনুশাসন তৈরি করা, সেটা দেব দেবী যে একটা সুপার ন্যাচারাল পাওয়ারকে ভয় করতে হবে, তার নির্দেশ মানতে হবে, তবেই তো মনুষ্যত্বের বিকাশটা ঘটবে, এই জিনিসটা ধর্মীয় উপদেশের মাধ্যমে মানুষকে শেখানো হতো। তো সেই ধর্ম বিশ্বাস সাঁওতাল জাতির মধ্যেও স্বাভাবিক কারণে সব থেকে আগে এসছে। যেহেতু বিজ্ঞানও বলছে আর্লিয়েস্ট ম্যানকাইন্ডস যারা আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাঁওতাল, মুন্ডা, হো, খাড়িয়া, যারা অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ। তো সেই অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ হওয়ার কারণে সাঁওতাল জাতি তাদের মাতৃভাষা সাঁওতালি, তাদের আচার আচরণ, সমাজ ব্যবস্থা সব কিছুই কিন্তু সম্পূর্ণ নিজের মতো করে, মানে স্বয়ং সম্পূর্ণ একটা সমাজ ব্যবস্থার মধ্যে ওরা বসবাস করছে। কাজেই বিদেশিদের আগমন ঘটার আগের থেকেই এই ভারতবর্ষের বুকে ওনারা চাষবাস করতেন। এবং এখানে বিজ্ঞানীরা ওটাই বলছেন, মানব সভ্যতা যখন সৃষ্টি হয়, যখন আধুনিক সভ্যতা আসেনি, তখন ফুড গেদারিং সিভিলাইজেশন ছিল। যখন মানুষজন ফল মূল আহরণ করে পশু পাখি মেরে যতদিন না পচে যাচ্ছে ততদিন ওরা খাওয়া দাওয়া করছে, তখনও কিন্তু সেই অর্থে রান্না করতে শেখেনি। তো সাঁওতাল সমাজে এখনও দেখবেন আগুনটা, আমরা বিভিন্ন জায়গায় পড়েছি পাথরে ঠুকে আগুন তৈরি করা হয়, আপনি পাথরে ঠুকে দেখুন তো আগুন জ্বালাতে পারবেন না। কিন্তু সাঁওতালরা যেটা করে, দুটো কাঠিকে হাতে নিয়ে, একটা চওড়া কাঠিকে মাটি পায়ে চেপে সরু কাঠিকে ঠিক এইরকমভাবে তার উপরে ঘষতে থাকে, যেটাকে বলা হয় ঘাল্লা, এইভাবে আগুন তৈরি করে। তো দাবানল যেভাবে সৃষ্টি হয় গাছে গাছে ঘষা লেগে, সেটা সাঁওতাল জনজীবনে চলে। এবং সেই জন্য সাঁওতাল সমাজে অনেক আগের থেকেই আগুনের ব্যবহার প্রচলন ছিল। হালি সাগেন নিরজন সারি গাওতা এই দলটি হুগলি থেকে এসেছেন। তারা আমাদের সামনে দুটি নৃত্য পরিবেশনা করবেন। তাদের আমরা মঞ্চে আসতে অনুরোধ জানাই। কানু চাঁদ ভৈরব শ্যামে তাইলে কিনি ফুল জানো সিধু কানু চাঁদ ভৈরব সাড়ে তাইলে কিনি ফুল জানো संतर हुलुक नकारली दानव कबुरुगल लागी संतर हुलुक डाकारली दानव कबुरुगल लागी জমিদার কুয়ার ডজে
সালি সাগের নিরজন সারি গাওতা এই দলটিকে অভিনন্দিত করছেন বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি বিভাগের অধ্যাপক দেবাশিস মণ্ডল। চাঁদের আঁচল বিদ্যালয়ের তত্ত্বাবধানে বাঁকুড়া জেলার শুশুনিয়া বাগডিহা গ্রামের মাহালি শিশুদের সমবেত নৃত্য পরিবেশনা আমরা এখন দেখে নেব। আমরা মাহালি জাতি জুড়িব সারা রাতি, জুড়িব না পাশুরিতে নারী গো, জুড়ি আমরা যতনে রাখি। আমরা মাহালি জাতি জুড়িব সারা রাতি, সারা জুড়িব না পাশুরিতে নারী গো, জুড়ি আমরা যতনে রাখি, জুড়ি আমরা যতনে রাখি গো, জুড়ি আমরা যতনে রাখি। আমরা মাহালি জাতি জুড়িব সারা রাতি, জুড়িব না পাশুরিতে নারী গো, জুড়ি আমরা যতনে রাখি, জুড়ি আমরা যতনে রাখি গো, জুড়ি আমরা যতনে রাখি। শুশুনার পাহাড়ে সরল সরল বাস গো, একে কাতু দুয়ে মুগুর তবে ফাড়ো বাস গো, একে কাতু দুয়ে মুগুর তবে ফাড়ো বাস। শুশুনার পাহাড়ে সরল সরল বাস গো, একে কাতু দুয়ে মুগুর তবে ফাড়ো বাস গো, একে কাতু দুয়ে মুগুর তবে ফাড়ো বাস। সান্তারি সাংস্কৃতিক ফোরাম, এই ফোরামের কলা কুশলীদের মঞ্চে ডেকে নেব। ফুলো ঝানুয়া মায়াম লিঙ্গিন কান, মায়াম লিঙ্গিন কান, হন সিধু কানো ফুলো ঝানুয়া মায়াম লিঙ্গিন কান, মায়াম লিঙ্গিন কান। बोहेल बान बोकोला कान, ताळे अकन खेरवाड जीवी, जीवित इरुवड कान, जीवित इरुवड कान, हन भगनडी खोन, मी थोरा रावा कान, हन सीधू कनो फूलो झानवा मायाम लिंगिन कान, मायाम लिंगिन कान। नाचारे निधन रे मिटसी ओत नो आदि सोमरे रेंगे रे ते तांग रे आदिम नित हो अम आनाट रे
tukano phulo chanoa mayam lingin kan mayam lingin kan. এরপরে আমরা একটি গান শুনে নেব আমাদের বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার জুপতি হেমব্রমের কাছ থেকে। দেবন তিঙ্গুন আদিবাসী বীর হো, দেবন তিঙ্গুন আদিবাসী বীর, দেবন তিঙ্গুন আদিবাসী বীর হো, দেবন তিঙ্গুন আদিবাসী বীর। মারাং মুরু জয় মেনাব মিট হরতে তাড়ামাব, মারাং বুরু জয় মেনাব মিট হরতে তাড়ামাব। বাইরি হেল যে কাতে আবন দুগ্ধ বাবন নেলনি, দেবন তিঙ্গুন আদিবাসী বীর, দেবন তিঙ্গুন আদিবাসী বীর হো, দেবন তিঙ্গুন আদিবাসী বীর। কোল সাঁওতাল মাহলে মুড আবো যত বুয়ারুন্ড, কোল সাঁওতাল মাহলে মুড আবো যত বুয়ারুন্ড। ভিট মাটি বাগি কাতে আদো বাবন বলবি, দেবন তিঙ্গুন আদিবাসী বীর, দেবন তিঙ্গুন আদিবাসী বীর হো, দেবন তিঙ্গুন আদিবাসী বীর। হড়ম পেরে আখিলাতে ধরম পেরে জীবিয়াতে, হড়ম পেরে আকিলাতে ধরম পেরে জীবিয়াতে। এতম কয় কয় কাতে মনে আদো বাবন ধীর, দেবন তিঙ্গুন আদিবাসী বীর, দেবন তিঙ্গুন আদিবাসী বীর হো, দেবন তিঙ্গুন আদিবাসী বীর। তিঙ্গুনা বন যত যোধা বাবন বাধা মানা বাধা, তিঙ্গুনা বন যত যোধা বাবন বাধা মানা বাধা। আগিলে হড়া পাটা হাতাও চালা আবন গির গির, দেবন তিঙ্গুন আদিবাসী বীর, দেবন তিঙ্গুন আদিবাসী বীর হো, দেবন তিঙ্গুন আদিবাসী বীর, দেবন তিঙ্গুন আদিবাসী বীর হো, দেবন তিঙ্গুন আদিবাসী বীর। এরপর আমাদের একটি অন্য ধরনের অনুষ্ঠান রয়েছে। বীরভূম সংস্কৃতি বাহিনী তারা নিবেদন করবেন একটি, জানি না বাংলা করা যায় কিনা, জীবন্ত পুতুল নাচ, মানে বলে থাকেন হিউম্যান পাপেট। লালমাটির বাংলায় একটি নিজস্ব পুতুল নাচ
ছিল, যে পুতুল নাচ তাবু পেরে হতো গ্রামীণ মেলায় নানা জায়গায়, সেই পুতুল নাচ আজ হারিয়ে গেছে। সেই পুতুল নাচের আঙ্গিকেই আমাদের একটি নির্মাণ মানব পুতুল নাটক। হুল বিদ্রোহের যে কাহিনী, যে ইতিহাস, সেই ইতিহাস, প্রামাণ্য ইতিহাস, তার সঙ্গে কল্পনা, অনুভূতি জুড়ে একটি কাহিনী আপনাদের সামনে আজকে তুলে ধরব। রাঙা ফুলে যেদিন দেখেছি, বহু আতর রূপের নেশায় মাতাল হয়েছি। কোপানোতে রাঙা ফুলে যেদিন দেখেছি, উদাস হয়েছে যে আপন মনে গান গেয়ে, উদাস হয়েছে যে আপন মনে গান গেয়ে, ভালোবাসার ছবি আমি মনে এঁকেছি গো, ভালোবাসার ছবি আমি মনে এঁকেছি। বহু আতর রূপের নেশায় মাতাল হয়েছি। ও বাপুরা, এ হলো আমাদের তামিন ই কোহ, মানে পাহাড়ে বিছানো আঁচল। ধরতি এখানে যেন তনিক বিরাম লেবার লেগে আঁচল পেতে বসে থাকে। হুই দেখ, ওই কুলু কুলু রজ পেছিস? হ্যাঁ, পেছি তো, পাবো না কেন? এখানে যে অনেক নদী, কুমারী, মরাল, ব্রাহ্মণী, নবিল, অজয়, বরাকর, মরেখি। চ কেন খালি জিরিন লিগা? চ চ চ চ। এখানে আবার অনেক গাছ আছে। হ্যাঁ, শাল, পিয়াল, মহুয়া, পলাশের ছায়ায় চ খালি ঘুমিন লিগা। কিন্তু এখানে বাঘ আছে, হ্যাঁ। ভালুক আছে, হ্যাঁ। চিতা আছে, হ্যাঁ। বন শুয়োর আছে, আছে হিংসা। তেমনি আছে হরিণের মায়া, আর আছে প্রেম, হ্যাঁ? কার্ম আর মহুয়ার ভালোবাসা। মালা কবে পরিয়ে দিবি সিঁদুর দিবি সীতায়, পথে তোর থাকবো বসে মোদের আঙিনায়। মালা কবে পরিয়ে দিবি সিঁদুর দিবি সীতায়, পথে তোর থাকবো বসে মোদের আঙিনায়। ছোট ঘরে থাকবো বসে বলবি রে তুই আমায় এসে, ছোট ঘরে থাকবো বসে বলবি রে তুই আমায় এসে। নদী পাহাড় সাক্ষী রেখে ভালোবেসেছি গো, নদী পাহাড় সাক্ষী রেখে ভালোবেসেছি। পাহাড় পাহাড় পাহাড়, তারই মাঝে খানি পাড়া সমতল, সিটোর আবার অর্ধেক খানি জঙ্গল বটে, আর বাকি অর্ধেকে আমাদের বসতি। সারাদিন খাটি খায়, সাঁঝ বেলায় মহুয়ার লেসায় লাজ করি, গান করি আর ভালোবাসি। কিন্তু থাকতে পেলাম কই, থাকতে পেলাম কই? সাহেব বাহাদুর কি এক বন্দোবস্ত করলে আমাদের খাজনা দিতে হবে। কেন খাজনা দিতে হবে কেন? সাহেব, জমিদার আর তার চেলাদের শুরু হলো অত্যাচার। খাজনার ঋণে সুদ বাড়ে, সুদের সুদ, তস্য সুদ মেটাতে না পারলে বাবা, ছেলে, লাতি সবাই হয়ে যায় গোলাম গো, গোলাম। তাই তাই আগুন জ্বলে, আগুন জ্বলে মনে, আগুন জ্বলে পেটে, জাত ধর্ম চলে যাওয়ার আগুন, অপমানের আগুন জ্বলে সারা শরীর জুড়ে। তারই মাঝে ধিকি 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 আর একটু আগুন জ্বলে গো, প্রেমের আগুন, মহুয়া আর কারমুর ভালোবাসার আগুন।
ওরে মহুয়া তাই রে দেখতে পেয়েছিস কিছু হ্যাঁ, পেয়েছি। ওই দেখ কেমন শোরগোল পড়ে গেছে দেখ লাও ওখানে আবার কি হলো বাটে সাহেবরা এসে আবার কি ঝঞ্ঝাট পাকানছে নাকি দিকুদের মারণ চলছে কি হলো চারটি খুললে বল দেখিনি এ, উসুপ কুচুই লয় রে ওরে ও পাড়ার ও কারমু হ্যাঁ। একটা হরিণ মেরে হ্যাঁ। তার মাথাটো কেটে শুলে গেতে দেখ 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 ওই দেখ হ্যাঁ। গায়ে কেমন বুক ফুলায়ে ঢুকছে দেখ বাবালো ওই দেখ ও তোর কাছে এলো বটে কেন আমার কাছে কেন রে ও সব সাগরেদরা আছে না হ্যাঁ। বলছে ও যদি এক ছুটে বড় সিংহওয়ালা ডাউস হরিণটোকে মাথা কেটে আনে হ্যাঁ। তাইলে কি হবে জানিস কি হবে শুন কেন বল। তাইলে মহুয়ার সঙ্গে তোর বিহা হবে মরণ বেজান হরিণ কেটে এত বাহাদুরি তা কেন বলছিস মহুয়া কারমু জোয়ান ছেলে নাথার দেহ আমাদের পুরা দামিনে সবাই ওকে ভালোবাসে পালা পালা ওসব আমি কেরাই না তা বলো না বাবা চৈত্রি মাসের মেলায় ও তোমাকে মহুয়ার ফুল দিয়েছিল বটে তখন তো গিদেরে তোমার চোখটো একেবারে চরকা হয়ে গিয়েছিল হুই 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 কারমু আসছে আমি পালাই রে আমি পালাই যা, পালা পালা যা মহুয়া হ্যাঁ এই দেখ দেখ কেনে জঙ্গলের ভেতরে ছুটে যা হরিণকে তেরিয়ে ধরিয়ে তার মাথাটা কেটে এনেছি লোকে বলে ইদামিনে আমার মতো ছোটার গতি আর কারো লাই ছি 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 কারমু লজ্জা করে না কত তোর কথা শুনে পিলচু হারাম পিলচু বুড়িও লাজে মাথাটা লিচিয়া করছে এই না আমার বীর সাঁওতাল কি বলছিস রে মহুয়া তুই চাইলে আমি জঙ্গলে ছুটে চিতার মাথাটাকে কেটে আনতে পারি তোর লিগে থাম হরিণের মাথা চাই না কো চিতার মাথা চাই না কো চাই দিকুর মাথা জমিদারের মাথা সাহেবের মাথা চাই হ্যাঁ কুরমু আস্ত একটা সাহেবের ধপ ধপে সাদা মাথা যদি কেটে আমার কাছে আনতে পারিস তবে জানবো তুই আমার ভালোবাসার মানুষ বটিস এ মহুয়া তুই কি বলছিস রে কি হলো কি তোর হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি কারমু কাল আমার বাবা টুকে ওরা ধরে নিয়ে গেল সারা দামিনে সব সাঁওতাল যে দিশম মাঝিকে এত মাননি করে পুরা বাপটুকে মারলে অপমান করলে খাড়া ওরা ওই যে ওই দিকুর দল আমাদের রক্ত শুষে যাদের দেহ ফুলে ওঠে তারা কাল বাবা যেই ছিল শয়তানকে নরম ভকতের কাছে পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতির তত্ত্বাবধানে সবর শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরু নিশা বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরু প্রাচীর প্রাচীর ভেদী ওরে ও তরু নিশা বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরু প্রাচীর প্রাচীর ভেদী কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদী গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় এহীন তথ্য গেড়ে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদী কড়া বন্দনা করু যত
গুরুর চরণ ধুরু তারপরে বন্দনা ব্রজ নাহারি গাইতে ঝুমরি না গই ভারিবে গাইতে ঝুমরি না গই ভারি হাম খাডা সবর জাতি বড়ে ঝারে খাডার বসতি গাছ পতরে কতই শোভা পায় গাছ রুও ভাই গাছ মোরা ধার যোগায় হাম খাডা সবর জাতি বড়ে ঝারে খাডার বসতি গাছ পতরে কতই শোভা পায় গাছ রুও ভাই গাছ মোরা ধার যোগায় গাছ রুও ভাই গাছ মোরা ধার যোগায় পাহাড় পর্বত নহুদ নালা এই নি আমার পুরুলিয়া জেলা গতর খাটাই হাম কুরু চাষ সুখে দুঃখে কাটইবার মা रोशनी का कोई दरिया तो है हाँ कहीं पे जरूर चांद और सूरज क्या बना सका
what was the problem? Buyer side, seller side, both side, extensive market survey carry kora hoyeche across markets, across all the markets in Kolkata, starting from Hathibagan, Shambazar to Gorihat, and etar moddhe 1400 interns were involved. So তার আউটকামে একটা ডিজাইন করা হয়েছে, যেটা হচ্ছে একটা আর্কিটেকচার, অ্যান্ড আলটিমেট রেজাল্ট দেখলাম একটা ইনোভেটিভ ই কমার্স প্ল্যাটফর্ম লঞ্চ হয়ে গেল। তো যেটা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রেজেন্ট করার পরে the scientists out there, everybody suggested যে এটা কপিরাইট হওয়াটা খুব দরকার, because this is going to be the answer for the next, for India towards Amazon and others. মানে ইন্ডিয়া এখানে কি করছি আমরা লোকাল আর স্ট্রিট ভেন্ডার্স সবাইকে, everybody is getting a stakeholder. Local and street vendors are getting stakeholders. Students are stakeholders. You all are actually our stakeholders, and we are welcoming everybody. Placement, যেটা এটা প্লেসমেন্টের একটা ব্যাপার আছে। So we have seen the transition of the global economy and the transition of our Indian economy, right? The main predominant educational part of it, those good marks, is required. The other thing is required is acquiring skills. Like ma'am has said, an entrepreneur is a skill which you imbibe through family business, right? Hindi mein bolo na. Okay. Entrepreneurship या बिजनेसमैन ये आपके घर नहीं है, आपके आसपास भी है। एक किनारा शॉप, एक रोटी दुकान, एक चाय का शॉप है, फुचका वाला is a lovely person. He brings smile to me and he brings tears to me when he goes to my face. बहुत ज़्यादा कर भेज देता है, ठीक है? So वो business है, skills आना चाहिए कि वो business को कैसे हम scale up करें। Scale up is not the point. Do we understand the business? हम ये समझते हैं, हमारा product line पता है, हमारे पास वो skill है, हमारे पास वो acumen है कि हम वो opportunity को identify करें। हमें डाटा बिल्डर नहीं बनना है, ऑटोमेटिकली बन जाएगा। फर्स्ट एक छोटा सा प्रोजेक्ट होगा जहाँ पे आप 500 रुपये इन्वेस्ट करोगे, कहीं जाना नहीं है, आपका घर में 4 बंदे होंगे, मामा मासी, डिजाइन ऑफ प्रोडक्ट डिजाइन करो, which they need every day. Their problems in life, मेरा चाबी हमेशा खो जाता है, तो प्रोडक्ट बनाओ ऐसा, कोई रिमाइंडर हो या कहीं पे ऐसा हो वो के कम दाम में उसको बेचो। ठीक है ना मॉडल, एक बैम्बू से बनाए किसी चीज़ से बनाओ, आप जानो बिजनेस का रिक्वायरमेंट सोच भी कुछ नहीं होता, आप जब उसको एग्जीक्यूट करने लगते हैं ना तभी आपको रास्ता दिखेगा, वरना रास्ता नहीं दिखेगा। তো আমাদের গল্পটা হওয়া উচিত ওনারা কিভাবে পার্টিসিপেট করতে পারেন, সো দ্যাট উই ক্যান ফেসিলিটেট দ্যাট থিং টু রিচ টু আস। এন্ড এখানে যারা আছে, এখানে আপনাদেরকে সবাই আমার তরফ থেকে ধন্যবাদ। আমরা এখানে বসে এতজন গুণী মানুষকে সামনে থেকে দেখার সুযোগ তুলে দিয়েছে ক্যালকাটা, তার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি কাছে these are the real people who actually আপনি কিন্তু একটা কথা বলেছেন, they are the real Indians, we the outsider, that's the truth, okay, we the outsider, these are the people তারা হচ্ছে মাটির গন্ধ জানে, তারা রাস্তা দিয়ে হেঁটে গেলে গন্ধ শুকে বলে দিতে পারে কোথায় কি প্রবলেম আছে, পারেন কিনা? জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে দিয়ে না, কোথায় সাপ আছে ওরা বলে দিতে পারে গন্ধ শুকে, হ্যাঁ ওরা জানে কোন গাছের তলায় কখন গেলে, ওনারা প্রত্যেকে জানেন পুজোর সময় মেঘ করবে, সেই মেঘের বিদ্যুৎ চমকাবে, গুরুম গুরুম আওয়াজ হবে, পরের দিন সকালবেলা জঙ্গলে ওট পাওয়া যাবে, মাশরুমস, অ্যান্ড দ্যাট ইজ কল্ড অষ্টমী ছাপ, করব ছাপ, তাই না? ওনারা আবার করব ছাপ মানে একটা অষ্টমী ছাপ, দ্য মোস্ট ডেলিশিয়াস মাশরুম, যেটার বাজার দাম 700 টাকা কিলো। দিস পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড। আজকে সকালবেলা 4টের সময় ওই গাছের গোড়ায় গেলে উই ক্যান গেট
ওট বলেন, হ্যাঁ কালাইন বলেন, ফুটকা বলেন, তাই তো ফুটকা বলেন তো কি বলেন, ফুটকা আছে না, মুরগির ছাতু, মুরগি ওট, হ্যাঁ ওই মুরগির পাম্পে লাল রঙের শাল গাছে করা হয়, মুলাল ছাতু, হ্যাঁ কারাঙ্গে, ছোটা কারাঙ্গে, বড় কারাঙ্গে, হ্যাঁ কুরকুরা, কুরকুরাকে কি বলেন, ফুটকা, কুরকুরা বলে। ওকে, and so they have the issues. আজকের জার্নিটা হচ্ছে আমার ইয়ং জেনারেশন ওই ইস্যুটাকে কিভাবে ক্যাটালাইজ করবে টু রিচ দ্য পিপল, and I am taking your head or some other way. That should be your way. Because you got the rare opportunity যেখানে পুরুলিয়া বিভিন্ন এরিয়া থেকে আমি যাচ্ছি আপনাদের পুরুলিয়া হচ্ছে বাঘমুন্ডিতে একটা ইউনিট, আমি সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 4,500 মানুষের পেটের ভাতের ব্যবস্থা করেছি। এই মুহূর্তে 25খানা ইউনিট চালাই, কুমার গ্রাম থেকে কাকদ্বীপ 25টা ইউনিট চালাই। আমার নতুন ইউনিট বসবে হচ্ছে আপনাদের ওই বাঘমুন্ডিতে। বাঘমুন্ডি কে আছেন? বাঘমুন্ডি কত করে এসছে? বাঁকুড়া ভিড়বাদে আমার ইউনিট চলে, বাঁকুড়া সাউথোড়াতে ইউনিট চলে, ভিড়বাদে চলে, বাঁকুড়ার হচ্ছে আরো 3খানা, ভৈরবকে চেনেন? ভৈরবের ওখানে আমার ইউনিট চলে, এটা ইউনিট ভৈরব। দেওয়ালে যে টেরাকোটার আর্টগুলো থাকে সেগুলো কিভাবে বানানো হয়, সেগুলো গল্পের কোনো কি মানে আছে? সেগুলো আমরা মানে কখনো প্রশ্নই করি না নিজেদেরকে। সেইগুলো জানার জন্য আমরা একটা প্ল্যান করেছি, অক্টোবরে জাস্ট পুজোর পরে টেম্পল ঘুরবো, তার সঙ্গে সঙ্গে বাঁকুড়ার পাঁচমুড়া ঘুরতে যাবো এবং কিছু ইমার্সিভ এক্সপিরিয়েন্স করবো। এটা তো আমাদের নভেম্বরে আমাদের প্ল্যান। সেকেন্ড যেটা আমাদের আছে, যেটা আমাদের চলতেই থাকে সেটা হলো আমরা যখন একটা প্ল্যান আমাদের আসে ডিসেম্বর মাসে, একটু বৃষ্টি মানে মোটামুটি বৃষ্টিটা কমলে সেপ্টেম্বরে বা ডিসেম্বরের দিকে এই আমরা মেদিনীপুরে যত আমাদের মন্দির আছে ওখানে প্রচুর হিস্টোরিক্যাল আর্কিওলজিক্যাল সাইট আছে, বাঁকুড়া থেকে শুরু করে কোন্নগর থেকে শুরু করে গোপগড় থেকে শুরু করে এইগুলোকে আমরা একটা ইমার্সিভ একটা মানে এক্সপিরিয়েন্স করতে পারবে, ওয়ান ডে একটা থাকে। এবং মানে আমরা যেটা পাইলট করছি সেখানে কিন্তু অনেক রেসপন্স, প্রচুর মানে প্রায় 8 থেকে 10 জন মতো এরা পার্টিসিপেট আগের বারেই করেছে। যাক, এবছর আমরা কথা দিয়েছিলাম তোমাদেরকে নিয়ে আসবো, আনতে পেরেছি। আবার কথা রাখবো যে তোমাদের ওখানে যাবো এবং তোমাদের নিয়ে আসবো। তোমরা আমাদের এই অনুষ্ঠানটার সঙ্গে যুক্ত হয়ে থাকো, যাতে দেখলে তো আগে তোমরা কত সুন্দর সুন্দর জায়গা দেখলে। হ্যাঁ, এগুলো তো আরো বড় হয়ে এরকম এখানে এসে পড়বে, সেটাই আমরা চাই। তোমরা একদিন এখানে পড়ো, তোমরা বড় বড় চাকরি করো, তবে তো তোমাদের। হ্যাঁ, স্যারেরা যেদিন নিয়ে যাবে আমাকে নিয়ে যায় এনারাই। এই হচ্ছে দীপ্তেন্দু স্যারই প্রথম করলেন, এখন তো রক্ষিত বাবুর সঙ্গে পরিচয় হয়ে গেছে, ওনারা ডাকলেই চলে যাব। আমরা তো মোটামুটি কিছুদিন আগে আমরা সুন্দরবনেও গেছিলাম, সুন্দরবনে খুব সুন্দর জায়গা দেখে এসেছি, তাদেরকেও নিয়ে আসবো আমরা। স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টটা অর্থাৎ এই নৃতত্ত্ব বিভাগটা এইখানে উৎসাহ দিয়ে আমাদের এখানে খুলেছিলেন। সুতরাং এটা একটা আমাদের একটা 1920-21 সালে এটা আমাদের এখানে খোলা হয়েছে। আর তোমাদের দেখে আমার খুব ভালো লেগেছে, সকাল থেকেই দেখেছি, আমাকে হয়তো দেখোনি কিন্তু তোমাদের কি হয়েছে, ক্লান্ত যখন হওনি তোমরা, আমার খুব ভালো লাগছে যে তোমাদের যে এই আনন্দ, সেই উৎসাহ যদি কিছুটা আমরা পেতাম তাহলে খুব ভালো হতো। তোমরা কিন্তু সবাই আমাদেরকে একটু একটু করে দিয়ে যাবে, তাহলে আমাদের বয়স হয়ে গেছে তো আমরা তাহলে এই শরীরে ব্যথাটা আমাদের আর হবে না। আর এই যে বিভাগটা তোমরা দেখবে আজকে বা বাকিগুলো যে দেখে এসছো, এখানে মানুষ সম্পর্কিত সমস্ত কিছু আছে এবং প্রত্যেকটা জিনিসের উত্তর কিন্তু এখানে আছে। আমি বিশেষ কিছু বলবো না, প্রফেসর অরূপরতন বন্দ্যোপাধ্যায় এর মধ্যে বলে দিয়েছেন। খুব ভালো লাগছে, তোমরা সব অনেক দূর থেকে এসছো, সারাদিন তোমাদের অনেকক্ষণ ধরে তোমাদের প্রোগ্রাম হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে শুভকামনা জানাই। তোমরা জীবনে অনেক উন্নতি করো, ভালো কাজ করো, সমাজের জন্য কাজ করো। আপনারা আমাদের জন্য সারা রাত্রি জেগেছিলেন, খোঁজ নিয়েছেন আমরা কোথায় পৌঁছলাম, তারপর সারাদিন যে কার্যক্রমে যুক্ত করলেন আমাদেরকে। আমার এই 47টা নাতনি, কলকাতা তো দূরস্থ, পুরুলিয়া শহরও দেখেন। এমন কিছু জন আছে ছাত্রী
যাদের বাবা মারাও পুরুলিয়া দেখেনি, কিন্তু কয়েকজনের বাবা পুরুলিয়া দেখেছিল, যুবক অবস্থায় যখন তাকে চোর বলে পুরুলিয়া জেলে পাঠানো হয়েছে, এদেরই বাবা। সেই যে পরিবর্তন, যাদেরকে চৌর্যবৃত্তি ছাড়া আর কোনো নামে ডাকা হতো না, সেই তারা কলকাতা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ভারতীয় জাদুঘর দেখছে এবং স্বপ্ন দেখছে। আমরা তো সিধু কানু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা কবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব? মানে এই অনুষ্ঠানটা সব থেকে বড় যে স্বপ্নটা গেঁথেছিলেন উনি ডক্টর সৌম্য কিস্কু। এখানে আমি ডেপুটি রেজিস্ট্রার বলছি না, আমার সহকর্মী, ভাই, বন্ধু প্রতিম, আমি অনুরোধ করছি ডক্টর সৌম্য কিস্কু। ধন্যবাদ। আজকে এই অসাধারণ আর কি সারাদিন কাটলো আমাদের, আমরা সবাই মিলে আসলে এখানে, সেই কারণেই এটা সফল হলো। তোমাদের ছাড়া আমরা এই জিনিসটা কল্পনা করতে পারতাম না। আগামী দিনে এরকমই আরও প্রোগ্রাম আমরা করব, বিভিন্নভাবে করব, বিভিন্ন আঙিনায় আমরা করব, সেই আশা রাখবো। আর যেভাবে আমাদের সঙ্গে কলকাতা ইউনিভার্সিটির অন্যান্য সমস্ত আধিকারিকরা, বিশেষ করে রেজিস্ট্রার স্যারকে তো আমি ধন্যবাদ দেওয়ার জায়গায় নেই, কারণ রেজিস্ট্রার স্যারই এটার অংশ, ওনারই এটার মস্তিষ্ক প্রসূত। আমি খালি ওনাকে সঙ্গ দিয়ে গেছি, ওনার চিন্তাকে আমি খালি সফল করার চেষ্টা করেছি। তো পাশাপাশি ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি দীর্ঘদিন ধরে এখানে 105 বছরের প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট। আমরা ভবিষ্যতে 105 বছরকে আরও সফলভাবে উদযাপন করার চেষ্টা করব। সেই সময়ে তোমাদের সবার সহযোগিতা আমরা তখন আবার আশা করব। আরও বড় আকারে আমরা অনুষ্ঠান করার চেষ্টা করছি আগামী দিনে, সেখানে এই ডিপার্টমেন্টের অংশগ্রহণ সামনের সারিতে থাকবে, সেই আশা রাখবো। অধ্যাপক শুভময় কিস্কু, ডেপুটি রেজিস্ট্রার অ্যানথ্রোপোলজির অধ্যাপক। ভোট অফ থ্যাঙ্কস। এই আজকে সারাদিনের পর্বের পরে যেটা দাঁড়াচ্ছে ভোট অফ থ্যাঙ্কস, একটা রিচুয়াল, যে রিচুয়ালটা না করলেই নয়। তো এইখানে যেটা এই বিরাট কর্মযজ্ঞের মধ্যে যেটা আমি মিস করে যাব বা আমি ভুলে যাব, সেইটা আমি অ্যাভয়েড করবার জন্য যেটা করেছি, একটা লিখিত আকারে যতটা সম্ভব সবাইকে আর কি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। ফলে যেটা হবে যে মিস করব না সেটাই আশা, কিন্তু যেটা হতে পারে যে তারপরেও মিস করে যেতে পারি, কারণ এত জনের কন্ট্রিবিউশন এখানে আছে, যেটার সাকসেসফুল হয়েছে আমাদের এইভাবে আমরা এই আজকের অনুষ্ঠানকে দেখতে পাচ্ছি। দিনটা শুরু হয়েছিল সকালবেলা আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে, যদিও বা সকালটা আরও সকাল, সেটা আমাদের এখানে বালিগঞ্জ ক্যাম্পাসে সকালটা হয়েছিল সকাল ভোর 4টের সময়। তার প্রিপারেশন আমরা প্রায় 1 সপ্তাহ ধরে নিয়েছিলাম। আরও যদি একটু পিছিয়ে যাই তাহলে জিনিসটা দাঁড়াবে প্রায় 1 মাস আগে। আমরা এনাদের আমন্ত্রণে রেজিস্ট্রার স্যার, আমি, দীপ্তেন্দু স্যার, আমাদের কিউরেটর স্যার বড়পান্ডা স্যার, আমরা গিয়েছিলাম পুরুলিয়াতে, প্রত্যন্ত জায়গায়, এবং সেখানে আমরা এনাদের কাছ থেকে যে আতিথেয়তা পেয়েছিলাম সেটা কোনো তুলনাই করা চলে না। আমরা অনেক বাধা বিপত্তিও সেদিনও পেয়েছিলাম, অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, এবং আমরা যখন পৌঁছলাম রাত 10টার সময় বা 9:30টার সময়, সেই বৃষ্টির মধ্যে এই সমস্ত বাচ্চারা কিন্তু জেগে থেকে আমাদেরকে কালচারাল পারফরমেন্স সারাদিন ধরে যেটা অভ্যেস করেছিল বা এতদিন ধরে করে এসছে সেইটা দেখাবে বলেই কিন্তু অপেক্ষা করছিল, এবং তারপরে সমস্ত কিছু যা দেখানোর সেগুলো দেখিয়েছিল। কি উৎসাহ! সেই উৎসাহটাকে আরও একটু উজ্জীবিত করার জন্য সেই দিনই আমরা ওখানে, পাশাপাশি আমি রেজিস্ট্রার স্যার ছিলাম, আমরা ইনস্ট্যান্ট ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আমরা আগামী 30শে জুন হুল দিবস পালন করছি ইউনিভার্সিটিতে, ওনারা যেন আমাদের আতিথেয়তা
গ্রহণ করেন এবং আমরাও সেই কথা রেখেছি, ওনারাও সেই একই রকমভাবে কথা রেখেছেন। তারই ফলশ্রুতি হচ্ছে আজকের এই সাকসেসফুলি একটা অনুষ্ঠান হুল দিবস উদযাপন। তো আমার খুব ভালো লাগছে। রেজিস্ট্রার স্যার হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবেন, কিন্তু উনি আমাকে অনুমতি দিয়েছেন যে আমি যাতে ভোট অফ থ্যাঙ্কসটা যাতে ধন্যবাদ জ্ঞাপনটা দিয়ে দিই। তো শুরুতে বলতে গেলে যেটা হয় তাহলে সেটা এইরকম যে হুল দিবস কেবল একটি স্মরণ দিবস নয়, এটি স্বাধীনতা, আত্মমর্যাদা, ন্যায় বিচার, সাংস্কৃতিক পরিচয় এবং আদিবাসী সমাজের অদম্য সংগ্রামের প্রতীক। 1855 সালে সাঁওতাল হুল আমাদের শেখায় নিজস্ব সংস্কৃতি, ভাষা ও অধিকার রক্ষার সংগ্রাম কখনো বৃথা যায় না। এই আদর্শকে সামনে রেখে কলকাতা বিশ্ববিদ্যালয় আজ হুল দিবসকে শুধুমাত্র স্মরণসভা হিসেবে নয়, বরং শিক্ষা, গবেষণা এবং ঐতিহ্য সংরক্ষণ, সমাজ সংযোগ এবং উদ্ভাবনের এক বৃহত্তর প্ল্যাটফর্ম হিসেবে উদযাপন করছে। আমি রিজার্ভেশন সেলের সমস্ত সদস্যদের মঞ্চে ডেকে নেব জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाए तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय